রৈখিক প্রোগ্রামবিধি বা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমস, শর্টে বলছে এলপিপি, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমস। এইটার মানে চ্যাপ্টারটা পুরো সেকেন্ড পেজে ডান সাইডের দিকে দেয়। সিদ্ধান্ত গ্রহণকারী চল লেখাগুলো পাওয়া যাচ্ছে, তারপরে বিষয়াত্মক অপেক্ষক, বাধা গোষ্ঠী আর কাম্যায়ন সমস্যা। এই চারটে ওয়ার্ডকে এখানে খুব ভালো করে বুঝতে হবে। আচ্ছা, তার আগে একটু বলে নিই, এলপিপিতে আমাদের রয়েছে মূলত 5 মার্কস, কোনো এমসিকিউ 2 মার্কস 4 মার্কস কিছু এখানে নেই, কিন্তু একটাই আসবে কোশ্চেন, সেটা 5 মার্কসের। কি দেবে? একটা দেয় হলো ফরমেশনের অঙ্ক। ফরমেশন বলতে বোঝাচ্ছি হলো যে এলপিপি গঠন করা, যে কি করে আমরা গঠন করব। ঠিক আছে, জাস্ট শর্ট ভিউ দিই। ছোটবেলায় সমীকরণ গঠন করতাম, মনে আছে? ধর একটি আমের দাম 10 টাকা, এক্সটি আমের দাম কত? 10x। এরকম একটি কাঁঠালের দাম 5 টাকা, ওয়াইটা কাঁঠালের দাম কত? 5y। এবার বলে দিল যে টোটাল এত টাকা আছে বা কিছু, তাহলে কি করতাম? 10x + 5y = কত টাকা? এরকম ভাবে বিভিন্ন সমীকরণ গঠন করতাম। তো প্র্যাকটিক্যালি ওই জিনিসটারই আপডেটেড ভার্সন, আর কিছু না। একটু এক্সট্রা হিসাবে বা একটু আপডেটেড হিসাবে ওই জিনিসটাই হবে, আর কিছু না। সমীকরণ মূল ব্যাপার গঠন করা, মানে ফরমেশন বলতে এলপিপি গঠন করা বলতে ওইটাই, বিভিন্ন সমীকরণ গঠন করা। এই হলো এক। অথবা আরেকটা কোশ্চেন দেবে হলো সলভ বাই গ্রাফিক্যাল। লেখচিত্রের মাধ্যমে সমাধান করা। এইটা আবার হলো ক্লাস 11-এ অসমীকরণের সমাধান করা হচ্ছিল, মনে আছে নিশ্চয়ই সবার? অসমীকরণ সমাধান, ওই অসমীকরণের যে সমাধান শিখেছিলি লেখচিত্রের মাধ্যমে, ওই জিনিসটাই এখানে কাজে লাগে। তাহলে কি হবে পরীক্ষায়? অ্যাকচুয়ালি তোকে এখান থেকেও একটা কোশ্চেন দেবে, এখান থেকেও একটা কোশ্চেন দেবে, দুটো নিজেদের মধ্যে অরে থাকবে। তোকে অ্যাটেন্ড করতে হবে একটাই, তোকে একটাই অ্যাটেন্ড করতে হবে, সেটাই 5 মার্কসের হবে। এখন বিষয়টা কি, এখন যা শিখছিস পুরোটাই শিখে নি, পরে যার যেটা সুইটেবল মনে হবে বা মনে হবে যে ভালো পারছি, তো সে সেটার উপর আরো ফোকাস করবে। এখন ভালো করে দুটো ইস্যু, ঠিক আছে? একটা গঠন আর একটা সমাধান। আচ্ছা, আজকে আমি ফোকাস করব ফরমেশনের উপর, গঠনের উপর, ঠিক আছে? তার উপর বেশ করে হোমওয়ার্ক দেবো। ওকে, আচ্ছা এইবার দেখ, চলে আসা যাক এই যে চারটে হেডিং বললাম, এইটা কিন্তু এই চ্যাপ্টারের মেন জিনিস। সে গঠনই করতে চাস অথবা সমাধানই করতে চাস, এই চারটে বিষয়কে একটু ক্লিয়ার ভিউতে বুঝতে হবে। যদিও এগুলো জিনিসগুলো পুরনো, শুধু নামগুলো নতুন। জিনিসগুলোর সঙ্গে আমি রিলেট করে দিচ্ছি, সবই জানিস, নাম নতুন, যা কিছুই না। বলছে যে সিদ্ধান্ত গ্রহণকারী চল বা ইংলিশে বলছে ডিসিশন ভ্যারিয়েবল কাকে বলে? আচ্ছা, এই মাত্র আমরা এই যেটা ঠিক করলাম যে কটা এক্সট্রা আম আছে আর ওয়াইটা কাঁঠাল আছে, তাহলে কি ওইটা সমাধান করার জন্য আমরা দুটো চলরাশিকে নিয়ে এলাম, ঠিক এক্স আর ওয়াই। এই এক্স আর ওয়াইটাই আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করছে, ওই কারণেই এটাকে বলা হচ্ছে কি সিদ্ধান্ত গ্রহণকারী চল, আর কিছু না। চল দিয়ে চলরাশি বোঝাচ্ছে। তাহলে কি আদৌ নতুন জিনিস কি এটা? পুরনো জিনিসই, শুধু নতুন নাম। ক্লিয়ার? 2 নম্বর হলো বিষয়াত্মক অপেক্ষক বা অবজেক্টিভ ফাংশন। এটা কি? এইটা হলো যে ধর কোনো একটা পার্টিকুলার বিজনেস চলছে, সেই বিজনেসের কিছু একটা প্রফিট হচ্ছে, যে প্রফিটটা হচ্ছে সেই প্রফিটের একটা ফাংশন বের করতে পারি আমরা। প্রফিটের ফাংশন বলতে কি বলতে চাইছি, মানে প্রফিটটা যে হচ্ছে তার একটা প্যাটার্ন থাকে, কিছু না কিছু একটা প্যাটার্ন থাকে, সেই প্যাটার্নটা কি সেটা বের করার চেষ্টা করছি আমরা। সেই যে ফাংশনটা বা সেই যে ইকুয়েশনটা, সেটাকেই বলা হচ্ছে বিষয়াত্মক অপেক্ষক বা অবজেক্টিভ ফাংশন। মানে কি, আমি একটু রিলেট করে দিই। ভাব ওই যে আম বেচার কথা হচ্ছিল, তুই ধর একটা আম বেচে কেউ 2 টাকা লাভ করে,
তাহলে এক্স খানা আম বেচে কত টাকা লাভ হবে বল? 2x, তাই তো। আর একটা কাঁঠাল বেচে ধর 3 টাকা লাভ হবে, তাহলে ওয়াইটা কাঁঠাল বেচে কত লাভ হবে? 3y। তাহলে তার টোটাল লাভ কত হলো? 2x প্লাস 3y, একই না? এবার এইটাকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি বিষয়াত্মক অপেক্ষক, আর কিছু না। এখন ব্যাপারটা কি, যে যত সে আম বেচতে পারবে বা যত কাঁঠাল বেচতে পারবে তত তার লাভ আপনা আপনি বাড়তে থাকবে, কিন্তু পুরো বিষয়টা এইটার উপরে তো ডিপেন্ড করছে। এইটা একটা প্যাটার্ন, বুঝতে পারছিস লজিকটা? এইটাকে কি করা হয়, একটা স্পেশাল নাম দেওয়া হয়, এখানে জেড নাম দেওয়া হয়। আমরা কি লিখবো? বিষয়াত্মক অপেক্ষক হবে জেড ইকুয়ালস টু এইটা, তখন করবি তখন বুঝতে পারবি। জেড ইকুয়ালস টু এইটা, যেখানে জেডকে কি করতে হবে? ম্যাক্সিমাইজ করতে হবে, বা বাংলায় যদি লিখি চরম করতে হবে। কেন চরম করতে হবে? কারণ যদি প্রফিট হয়, সেই প্রফিটটাকে কি করবে? চরম করতে, বাড়াতে চাইবে নাকি কমাতে চাইবে? স্বাভাবিক কনসেপ্ট, স্বাভাবিকভাবে বাড়াতেই চাইবে, কমাতে কে চায়? এটাকে বাড়াতে চাইবে, তাই তো? তা যখনই প্রফিটের কেস আসবে তখনই জেডকে আমাদের কি করতে হবে? ম্যাক্সিমাইজ করতে হবে। এটাকে শর্টে এরকম লেখা হয় যে ম্যাক্স জেড, অথবা বাংলায় যখন লেখা হয় জেড ইকুয়ালস টু এইটা, যেখানে জেডকে চরম করতে হবে, এটা লিখে দিতে হবে। কখন? যখন প্রফিটের অঙ্ক হবে। এই পুরো বিষয়টাই হলো কি অবজেক্টিভ ফাংশন বা বিষয়াত্মক অপেক্ষক বাংলায় বলছি। আচ্ছা, এইবার প্রফিট প্রফিট বারবার বলছি, প্রফিট থেকে ভুলে যাই। যদি লস হয়, যদি লস হয় তাহলে কি করবে? এখন লস বিষয়টাকে লসের সেন্সে ধরা হবে। যারা একটু হায়ার জায়গায় বিজনেস করে তারা বিষয়টাকে লসের সেন্সে ধরে না। এমনকি আমি তোকে এই প্রসঙ্গে এটাও বলে রাখি, এই এলপিপি জিনিসটাই যেটা শিখছিস, এইটা এমবিএ বা মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এমবিএ এর একটা খুব ভাইটাল কোর্স। এমবিএ এর আন্ডারে এই এলপিপি বা এলপিপি রিলেটেড আরও অনেক কিছু আছে, পরপর চলতে থাকে, এগুলোকে শেখানো হয় ওখানে, ঠিক আছে? তো এই যে বিষয়টা বলতে চাইছিলাম যে লস, তো লসটাকে লসের সেন্সে ধরা হয় না, তাহলে কি সেন্সে ধরা হয়? আমি একটা এক্সাম্পল দিই, সহজেই বুঝতে পারি। ভাব কোনো একটা জিনিস আমি 5 টাকায় কিনে এনেছি, তাকে আমি বেচার চেষ্টা করছি 7 টাকায়, ঠিক আছে? এখন দেখা গেল আমার তো এখানে 2 টাকা লাভ হচ্ছিল। এখন দেখা গেল কোনো একটা পার্টিকুলার রিজনের জন্য আমি জিনিসটাকে 7 টাকায় বেচতে পারছি না, সে যে রিজনই হোক, আমি জিনিসটাকে 7 টাকায় বেচতে পারছি না। দেখা গেল জিনিসটা 4 টাকায় বেচতে হচ্ছে, কিছু একটা স্পেসিফিক কারণ ঘটল, যে এলাকায় বেচছিলাম সেই এলাকার বিভিন্ন কারণ হতে পারে, তো সেখানে আমাকে 4 টাকায় বেচতে হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি কি আমাদের লস হচ্ছে? তো এইটাকে ওই লসের সেন্সে হওয়া যাবে না, কি সেন্সে করতে হবে? সে এইটাকে এমন চেষ্টা করবে, এই যে যেটা জিনিসটা 5 টাকায় কিনে আনছিল সে সেটাকে কি করার চেষ্টা করবে? খেয়াল কর, সে এটা 5 টাকায় কিনে আনছিল, সে এটাকে কি করার চেষ্টা করবে? কমানোর চেষ্টা করবে, 4 টাকায় কেনার চেষ্টা করবে, অথবা পারলে 3 টাকায় কেনার চেষ্টা করবে, হ্যাঁ কি না? এই জিনিসটাকে সে আর 5 টাকায় না কিনে 3 টাকায় কেনার চেষ্টা করবে, যাতে অন্তত 1 টাকা লাভ হয়। তাহলে এই জিনিসটা 3 টাকায় কিনতে গেলে সে হয়তো যে জায়গা থেকে কিনছিল ওখান থেকে না কিনে অন্য জায়গা থেকে কিনতে পারে, অথবা এটাও হতে পারে একই জায়গা থেকে কিনলো কিন্তু একটু কোয়ালিটি খারাপ জিনিস নিয়ে এলো, এটাও বলতে পারে। মধ্যে ব্যাপার সে তার কস্ট প্রাইস, ঠিক আছে, কস্ট প্রাইস বলে, যেখানে যে জিনিসটা সে নিজে কিনে নিয়ে আসছিল সেই কস্টটাকে সে কমানোর চেষ্টা করবে। বোঝা যাচ্ছে? বেসিক নর্মাল কমন সেন্স। তাহলে কি ব্যাপারটা কি লসের হিসাবে আমাদের ভাবলে চলবে না, আমাদের কি হিসাবে ভাবতে হবে? কস্টের হিসাবে, খরচের হিসাবে। তাহলে যেটা খরচ হচ্ছিল সেটাকে আমাদের কি করতে হবে? কমাতে হবে। তাহলে যখন প্রফিট হয় সেটা নিজের উপর নির্ভরশীল পুরো, ধর এরকম, সেটাকে কি বাড়াতে হবে। আর যখন খরচের কেস আসবে, মানে টাইপ অফ লস, খরচের কেস আসবে, সেটাকে খরচটাকে তাহলে কি করতে হবে? কমাতে হবে, ঠিক আছে? সাপোজ এই ধর আম কাঁঠাল যেটা বলছিলাম সেটাই যদি আমি বলি, এখন দেখা গেল পার্টিকুলার একটা আম তার কিনে আনতে 5 টাকা খরচ হয়, সে হয়তো এটাকে 7 টাকায় গেছে, কথা বলছো অত ভেবে বলো, ধর 5 টাকা খরচ হয়, ঠিক আছে? তাহলে একটা আমে 5 টাকা খরচ হলে এক্সট্রা আমে কত হবে? 5x। এন্ড সিমিলারলি কাঁঠালেরও এরকম কিছু একটা আছে, কাঁঠালেরও ধর হলো 2y। এখন যদি তার দেখা যায় লাভে গন্ডগোল হচ্ছে, লোকসান হচ্ছে, তাহলে সে এই খরচটাকে কি করতে চাইবে?
তাহলে এটা জেড, সেটা কি করতে চাইবে, মিনিমাইজ করতে চাইবে। জেড ইকুয়ালস টু এখানটা, যেখানে জেডকে কি করতে হবে, অবম করতে হবে। ঠিক আছে, তাহলে প্রফিটের কেস আসলেই চরম করতে হবে, আর কস্ট বা খরচের কেস আসলেই অবম করতে হবে। কিন্তু দুটোই কিন্তু কি ফাংশন, অবজেক্টিভ ফাংশন বা বিষয়াত্মক অপেক্ষক। মানে অ্যাকচুয়ালি আমাদের টার্গেটটা কি সেটা এটা বুঝিয়ে দিচ্ছে। অবজেক্টিভ ফাংশন ইজ টার্গেট ফাংশন। ক্লিয়ার? বেশ, তারপরে আসলে বাধা গোষ্ঠী বা ইংলিশে বলছে কনস্ট্রেন্টস। বাধা গোষ্ঠী জিনিসটা কি, যে কোনো বিজনেস করতে গেলে পার্টিকুলার কিছু না কিছু বাধা আসতেই পারে। এখন আম কাঁঠাল কিনে এনে আমি এখানে বেচতে বসে গেলাম, এখানকার লোকজন যদি আম কাঁঠাল না খায় তাহলে বেচতে পারবো? আদৌ পারবো? আমি জোর করে গিয়ে তাকে মুখে ঢোকাতে পারবো না। সে বড় জন্য একদিনকে না না নিন না গিয়ে টাকা নিয়ে চলে গেলাম, তারপরে যদি আলটিমেটলি তো এক দুদিন হতে পারে, তারপরে তার হবে না। তাহলে কিটা একটা বাধা। এরকম বাধা অনেক কিছু হতে পারে। তার দেখা গেল যেখান থেকে যে জিনিসপত্র নিয়ে আসছে তার যাতায়াত খরচ বেড়ে গেল, ট্রান্সপোর্টেশন চার্জ বেড়ে গেল, তো সে নিশ্চিতভাবে অত যাতায়াত খরচ দিয়ে ওই কাজটা করবে না। হয় সে দেখবে কম যাতায়াত খরচ কীভাবে করা যায়, অথবা অন্য কিছু করা যায়, কিন্তু বিভিন্ন প্ল্যানিং করতে পারে। এটা একটা বাধা হতে পারে। এরকম আরও অনেক কিছু বাধা হতে পারে। কোনো জায়গায় টাইমটা একটা বাধা হতে পারে, কোনো জায়গায় নিজের কোনো টাকাটা বাধা হতে পারে। এরকম বিভিন্ন বাধা কাজ করতে পারে। তো ওটা যখন একটা পার্টিকুলার এক্সাম্পলে আসবি তখন নিজেরাই বুঝতে পারবি পার্টিকুলার এক্সাম্পলের সময় বিভিন্নটা কাজ করবে। আচ্ছা, আরেকটা হলো লাস্ট কাম্বায়ন সমস্যা বা অপটিমাইজেশন প্রবলেম। এটা কি বলতে চাইছে, এই যে তুই সিদ্ধান্ত গ্রহণকারী চল, বিষয়াত্মক অপেক্ষক, বাধা গোষ্ঠী, এইগুলো দিয়ে আলটিমেটলি কিছু ইকুয়েশন লিখতে পারবি। একটা ইকুয়েশন তো একটা এরকম হলো বিষয়াত্মক অপেক্ষক, আর এই যে বাধা যেগুলো থাকবে সেগুলো দিয়েও কিছু ইকুয়েশন লেখা যাবে। সেগুলো দিয়ে বিভিন্ন অসমীকরণ আমরা তৈরি করতে পারবো। ঠিক আছে, বিভিন্ন অসমীকরণ তৈরি করা যাবে, লেস দ্যান ইকুয়ালস টু আর গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইসব দিয়ে বাধাগুলোর সাহায্যে। তো এই যে বিভিন্ন ইকুয়েশনগুলো পাবো, ওই ইকুয়েশনগুলোকে এক জায়গায় লিখে যে সমস্যাটা লেখা হলো সেটাকেই একসাথে বলছে কাম্বায়ন সমস্যা বা অপটিমাইজেশন প্রবলেম। ঠিক আছে, তো এই ওয়ার্ডগুলোর সাথে একটু পরিচয় হয়ে গেলি। এখন ডাইরেক্ট একদম উদাহরণে চলে যায়। দেখ উদাহরণ 1 বা উৎপাদন সমস্যা, দেখ ডান দিকে পেজেই রয়েছে। উদাহরণ 1 উৎপাদন সমস্যা আছে, একদম ডাইরেক্ট ঢুকে যাচ্ছে। খুব সহজ জিনিস, সহজভাবে নিবি, মূল ব্যাপারটা খেয়াল করবি। এইখানে কিন্তু আমরা শুধু গঠন শিখছি, কোনো সমাধান করবো না। কিন্তু কোশ্চেনে বলে দেবে যে এলপিপি গঠন করো বা রৈখিক প্রোগ্রাম ভিত্তিক গঠন করো, এখানে কিন্তু আমরা সমাধান করছি না। কোনো সমাধানটা পরের দিন ডিসকাস করবো, তাও কি নর্মাল সমাধানে করলে হবে না, গ্রাফিক্যালি সমাধান করতে হবে। ঠিক আছে, আচ্ছা উদাহরণ 1 কি বলছে, যে এই প্রসঙ্গে একটা জিনিস বলি, যে যখনই এই ফরমেশন বা গঠনের অঙ্ক করবি, কোশ্চেন পড়তে পড়তে বিভিন্ন চার্ট বানাতে থাকে। যদিও উদাহরণ 1-এর চার্টটা ওরা নিজেরাই তৈরি করে দিয়েছে, এবং পরবর্তী উদাহরণগুলোতে হয়তো বা এক্সারসাইজের অঙ্কে চার্ট দিয়ে দেবে, তুমি নিজেকে বানিয়ে নিতে হবে। বুঝতে পারছিস, চার্ট তৈরিটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে, তোর নিজেরই সলভ করার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, করতেই হবে তা নয়, কিন্তু তোর নিজের জন্য সুবিধাজনক, আর কিছু। উদাহরণ 1 কি বলছে দেখ, বলছে একটি আসবাব প্রস্তুতকারক সংস্থা চেয়ার ও টেবিল প্রস্তুত করে। সংস্থাটি চেয়ার ও টেবিল প্রস্তুত করতে দুটি মেশিন M1 ও M2 ব্যবহার করে। প্রতিটি চেয়ার ও টেবিল প্রস্তুত করতে কোন মেশিন প্রতিদিন কত ঘন্টা ব্যবহার করা হবে তার নিচে একটা তালিকা দেওয়া হয়েছে। বেশ ভালো কথা। তালিকার নিচে দেখ কি লিখেছে, সংস্থাটি M1 ও M2 মেশিন দুটিকে যথাক্রমে সর্বাধিক 16 ঘন্টা ও 10 ঘন্টা ব্যবহার করতে পারে। প্র্যাকটিক্যালি এই 16 ঘন্টা 10 ঘন্টা কিসের কাজ করছে বলতে? হ্যাঁ, এতক্ষণ যে ডিসকাশনগুলো হচ্ছিল না, 16 ঘন্টা 10 ঘন্টা এরা কিসের কাজ করছে ভালো করে কথাটা পড়। M1 ও M2 মেশিন দুটিকে যথাক্রমে সর্বাধিক 16 ঘন্টা ও 10 ঘন্টা ব্যবহার করতে পারে। এটা কি বাধা? কেন বাধা? এটা কোনো একটা মেশিনের তো একটা কিছু মানে ওয়ার্কিং পাওয়ার থাকবে, সে তো সবসময় সারাক্ষণ 24 ঘন্টা কাজ করে যেতে পারে না, সে তো মানে সার্কিট পুরো নষ্ট হয়ে যেতে পারে, তাই না? তাহলে কি
সে হয়তো 16 ঘন্টার বেশি যদি কাজ করাতে পারতো, এটাকে হয়তো বেশি প্রোডাক্ট তৈরি করতে পারতো, কিন্তু সেটা তো করাতে পারবে না। সে 16 ঘন্টা দিয়েই ওইটাকে আটকে দিতে হবে, বা তার থেকে কম করাতে পারে। বুঝতে পারছিস কথাটা? তাহলে এটা কি বাধার কাজ হচ্ছে না? হ্যাঁ কি না? এইটা হলো একটা বাধা। এরকম 10 ঘন্টাটাও একটা বাধা। আচ্ছা, তারপরে কি আছে দেখ, যদি প্রতিটি চেয়ার ও প্রতিটি টেবিল বিক্রি করে যথাক্রমে 12 টাকা ও 9 টাকা লাভ করে, তবে সমস্যাটি রৈখিক প্রোগ্রাম বিধি আকারে সাজাতে বলছে। ঠিক আছে, বেশ। কোশ্চেনটা প্রথমে একবার ভালো করে পড়বি, সেকেন্ড টাইম আবার পড়তে পড়তে টেবিল বানাবি। আমি কতগুলো কথা বলে দিচ্ছি আর সেকেন্ড টাইম আবার ভালো করে পড়তে পড়তে টেবিল বানাবি। আর থার্ড টাইমে গিয়ে কি করবি, খেয়াল করবি, থার্ড টাইম পড়তে পড়তে আর কি শেষের দিকে চলে আসবি, ভালো করে লক্ষ্য করবি যে এই যে চলরাশি এক্স আর ওয়াই ধরবো আমরা, খেয়াল কর কথাটা, যে চলরাশি এক্স আর ওয়াই আমরা ধরবো, সেইটা কার উপর বেস করে ধরবো? কি করে বুঝবো? যার উপর বেস করে লাভ হবে অথবা যার উপর বেস করে খরচ হবে। মানে কি, যার সাথে টাকার সম্পর্ক আসবে তাদেরকে আমরা কি করব, সিদ্ধান্ত গ্রহণকারী চলরাশি হিসেবে ধরবো। তো আমাকে বলতো এখানে টাকার সম্পর্ক কি মেশিনের সঙ্গে আসছে নাকি টাকার সম্পর্ক চেয়ার টেবিলের সঙ্গে আসছে? চেয়ার টেবিলের সঙ্গে আসছে, হ্যাঁ কি না? এই জিনিসটাকে কিন্তু অবজার্ভ করতে হবে। ওকে, তাহলে কি হচ্ছে, প্রতিটি চেয়ার ও প্রতিটি টেবিল বিক্রি করে 12 টাকা 9 টাকা লাভ হয়, তাহলে ওটার সাথে আসছে। তাহলে আমরা কি ধরবো, ধরি যে ওই কোম্পানিটা এক্স খানা চেয়ার তৈরি করে আর ওয়াই খানা টেবিল তৈরি করে। ঠিক আছে, তাহলে এখানে এক্স আর ওয়াইটা কি হলো, চলরাশি। তো এটাকে আমরা বলতে পারি সিদ্ধান্ত গ্রহণকারী চল। তাহলে দেখ, অলরেডি আমরা সিদ্ধান্ত গ্রহণকারী চলের কাজ শেষ করে ফেললাম, পরপর স্টেপ ওয়াইজ যাচ্ছি। ওকে, আচ্ছা, তার পাশাপাশি এখানে কি দিয়েছে এবার, M1 M2 চেয়ার টেবিল কত কত দিয়েছে, 4 1 2 2। ঠিক আছে, আচ্ছা, আর কাকে ধরা হয়েছে, এক্স, এক্সটা চেয়ার আছে, ওয়াইটা টেবিল আছে বা তৈরি করে রয়েছে। আচ্ছা, বেশ। এইবার তার পাশাপাশি কি দিয়েছে, M1 মেশিন কত ঘন্টা কাজ করে, 16 ঘন্টা। না, হাইয়েস্ট 16 ঘন্টা কাজ করতে পারবে, আর এটা হাইয়েস্ট 10 ঘন্টা কাজ করতে পারবে, মানে 16 বা 16 থেকে কম, ওইটা একই। বেশ, এইবার দেখ ছোটবেলার ঐকিক নিয়ম, আর কিছু না, কিন্তু ওগুলো লিখতে হবে। একটি চেয়ার তৈরি করতে সময় লাগে কত, 4 ঘন্টা। তাই তো লিখেছে, মানে কোশ্চেনের চার্টের উপরেরটা পর, চার্টের উপর লেখা আছে প্রতিটি চেয়ার ও টেবিল প্রস্তুত করতে কোন মেশিন প্রতিদিন কত ঘন্টা ব্যবহার করা হবে তা চার্টে দেওয়া হবে। তাহলে কি, প্রতিটি চেয়ার তৈরি করতে, তাহলে একটি চেয়ার তৈরি করতে 4 ঘন্টা। তাহলে এরকম করে আমরা বের করতে পারবো, এক্সটি চেয়ার তৈরি করতে 4x ঘন্টা। এগুলো কিন্তু লিখতে হবে, এগুলো কিন্তু সবকিছু উদাহরণে লেখা পাবি না এরকম ভাবে, কিন্তু লিখে দেখিয়ে দিতে হবে, কারণ একটা 5 মার্কস দেবে। ঠিক আছে, তাহলে একটা চেয়ারে 4, এক্সট্রা চেয়ারে 4x, এরকম ভাবে একটা টেবিলে কত, এটা এটা কোন মেশিন সেটা উল্লেখ করতে হবে, কোন মেশিনে বের করছি। হ্যাঁ, এটা তাহলে মেইন হেডিং দিয়ে দিই, M1 মেশিনের জন্য একটি চেয়ারে 4, এক্সটি চেয়ারে 4x, একটি টেবিলে সময় লাগে 1 ঘন্টা, ওয়াইটি টেবিলের জন্য সময় লাগবে y ঘন্টা। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা কি লিখতে পারবো, টোটাল যে ঘন্টাটা হবে সেটা নিশ্চিতভাবে কত হতে হবে, 16 থেকে কম না বেশি, কম বা সমান, ইয়েস অর নো? একইভাবে M2 বের করতে পারবো, পুরো লিখবো কত হবে, তাহলে এটা 2x plus 2y less than or equals to 10। এই যে দুটো পেলাম, এই দুটো কি আমাদের বাধা গোষ্ঠী, এটাই হলো বাধা সমীকরণ, অসমীকরণ বলতে পারি। বোঝা যাচ্ছে? দেখ, আমরা কিন্তু সিদ্ধান্ত গ্রহণকারী চল পেয়ে গেলাম, পাশাপাশি আমরা কি পেয়ে গেলাম, বাধা গোষ্ঠী পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা ফোকাস করি বিষয়াত্মক অপেক্ষকে। বিষয়াত্মক অপেক্ষকটা কি হবে, আমি কি বলেছি, সেটা কার উপর ডিপেন্ডেন্ট, টাকা উপর ডিপেন্ড করে সেটা প্রফিট করছে, প্রফিট হলে চরম আর কস্ট বা খরচ হলে কম।
এটা কি কেস, প্রফিট কেস না কস্ট কেস? প্রফিট কেস। তাহলে কি আসবে, আবার এই একইভাবে লিখবি, একটি চেয়ার বিক্রি করে লাভ হয় কত? একটি চেয়ার বিক্রি করে লাভ হয় 12 টাকা, এক্সটি চেয়ার বিক্রি করে লাভ হয় 12x, একইভাবে কত হবে 9y, তাই তো? সুতরাং বিষয়োত্তক অপেক্ষক হবে কি, z ইকুয়ালস টু 12x প্লাস 9y, যেখানে z কে কি করতে হবে, z কে চরম করতে হবে। ক্লিয়ার? এটা এই কথাটা লেখাটা খুব দরকার, যেখানে z কে চরম করতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম বিষয়োত্তক অপেক্ষক, 3টে কেস শেষ। লাস্ট কি, 4 নম্বর কাম্যায়ন সমস্যা। কাম্যায়ন সমস্যা বলতে কি, তুই যা যা করলি তার মেন যে জিনিসগুলো মানে বা মেন যে ইকুয়েশনগুলো সেগুলোকে এক জায়গায় লিখে দিতে হবে, মানে একটা জিস্ট বানিয়ে দিতে হবে, সেটাই হবে ফাইনাল সমস্যা, ফাইনাল ইকুয়েশন। ঠিক আছে? যেমন দেখ, এটা উদাহরণ 1-এর সমাধানটা দেখ, সলভটা দেখ, দেখ যা যা বললাম সেগুলো লেখালেখি করেছে, একদম নিচে চলে আয় সমাধানে, ওখানে লিখেছে দেখ 1 নম্বর 2 নম্বর ও 3 নম্বর সম্পর্ক 3টি সমন্বয় করে পাই। পেয়েছিস কথাটা? কি লিখেছে, z ইকুয়ালস টু 12x প্লাস 9y এর চরম মান নির্ণয় করো। তোরা নির্ণয় করো লিখবি না, নির্ণয় করতে হবে, মানে কেটে না লিখে রাখ। z ইকুয়ালস টু 12x প্লাস 9y, যেখানে যেখানে z এর চরম মান নির্ণয় করতে হবে। ঠিক আছে? চরম মান নির্ণয় করতে হবে। আচ্ছা, যখন বাধা গোষ্ঠী হয়, খেয়াল কর, যখন বাধা গোষ্ঠী হয় 4x plus y less than equals to 16, 2x plus 2y less than equals to 10। আচ্ছা, এবং আরেকটা জিনিসও লিখে দিয়েছে দেখ সঙ্গে, x greater than equals to 0, y greater than equals to 0। এইটা কিন্তু প্রতিটা প্রবলেমেই লিখে দিই সব সময়, x greater than equals to 0, y greater than equals to 0। এটা কেন লিখবো? চেয়ার আর টেবিল কি নেগেটিভ হতে পারে? হয় শূন্য হবে, তার বেশি হবে, নেগেটিভ উৎপাদন করবে আবার কি হবে, মনে তো সম্ভব নয়। ঠিক আছে? তাহলে প্রদত্ত সমস্যার এটি রৈখিক প্রোগ্রাম বিধি আকার। বলে এমন কোনো জটিল ব্যাপার আছে কি? বেশ, তাহলে উদাহরণ 2টা নিজেরা দেখ, আমি কিছু বলছি না, দেখে বল বোঝা যাচ্ছে। উদাহরণ 2, Here, over. কোনো ডাউট আছে কারো? ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে দেখ আমি একটু উদাহরণ 3-এ আসি।
এটা বলছে সুষম খাদ্য তালিকা সমস্যা, ডায়েট প্রবলেম, ডায়েট চার্ট। এখানে কি হবে, এতক্ষণ যে দুটো অঙ্ক হলো দেখ প্রফিট বেসড অঙ্ক হয়েছে, এই অঙ্কটা কস্ট বেসড অঙ্ক, খরচের উপর নির্ভরশীল। ডিসকাশনে আসি, কি বলছে, প্রতি কেজি F1 খাদ্যে 6 একক ভিটামিন এ ও 7 একক ভিটামিন বি আছে। আচ্ছা, সবসময় কি করবি, যখনই পড়বি কোশ্চেনকে সঙ্গে সঙ্গে একটা চার্টে সাজিয়ে ফেলার চেষ্টা করবি, ভেরি কুইক। কি কি বলছে, F1 খাদ্য, ভিটামিন এ আছে, ভিটামিন বি আছে, কত বলছে, 6 7, 6 একক 7 একক। আচ্ছা, F2 খাদ্যে দেখ বলছে 8 একক এবং 12 একক, F2 খাদ্যে 8 একক এবং 12 একক ভিটামিন এ ও বি আছে। ওকে, এবার কি বলছে দেখ, প্রতি কেজি F1 ও F2 খাদ্যের দাম যথাক্রমে 12 টাকা ও 20 টাকা। এখানে কিন্তু একটা জিনিস ক্লিয়ার হয়ে যাওয়া উচিত, দাম কার সাথে রিলেট হলো, খাদ্যের সাথে, তাই তো, রিলেট অলরেডি হয়ে গেছে। এক্স আর ওয়াই কাকে কাকে ধরবো, F1 আর F2 কে, নাকি ভিটামিন এ ভিটামিন বি কে? F1 আর F2 কে। কি বললাম, দাম যার সাথে রিলেট হবে তাকেই ধরবো। ঠিক আছে, আমি আসছি। একজন লোকের দৈনিক খাদ্যের পরিমাণে কম করে 100 একক ভিটামিন এ দরকার, কম করে 100 একক। তার মানে কি, সে 100 একক তো নিতে হবেই, চাইলে সে বেশি নিতে পারে, কিন্তু তার থেকে কম নিতে পারবে না। তাহলে দেখ, এইটাই কিন্তু এখানে একটা বাধা হিসেবে কাজ করছে, গ্রেটার দেন ইকুয়ালস টু 100। এটা কি উল্টো বাধা, আগেরটার ক্ষেত্রে কি হচ্ছে, লেস দেন অর ইকুয়ালস টু, আর এখানে কি গ্রেটার দেন অর ইকুয়ালস টু। মানে বাধা কেন, সে 100 থেকে নিচে তো নিতে পারবে, যদি কোনো জিনিস ফ্রিলি পুরো কাজ করা যায় সেটা বাধা না, কিন্তু এটা বাধা আছে, 100 থেকে নিচে নেওয়াটা ঠিক হবে না বলছে, এটা বাধা। গ্রেটার দেন অর ইকুয়ালস টু 100, ঠিক আছে। আর কি, সিমিলারলি ওটা 120, ঠিক আছে। এবার বলছে F1 ও F2 খাদ্য দুটি কি পরিমাণে মেশালে মিশ্র খাদ্যের প্রয়োজনীয় ভিটামিন থাকবে ও দামও সবচেয়ে কম হবে। মানে মানে যেটাকে বলে সস্তায় পুষ্টিকর খাবার পাওয়া যায়, মূল্য করে এটা জানতে চাইছে। এটার জন্য একটা প্রোগ্রামিং ক্রিয়েট করতে বলছে, ইকুয়েশন সেট বানাতে বলছে, ক্লিয়ার? এখন দেখ, তাহলে এই ডেটা অনুযায়ী এ ভিটামিন বরাবর আমি একটু এরকম লিখে দিলাম, গ্রেটার দেন ইকুয়ালস টু 100, বি ভিটামিন বরাবর এটা লিখে দিলাম কত, 120, তাই তো, ঠিক আছে। আর দাম কার সাথে রিলেটেড, F1 F2 নাকি AB, F1 F2। তাহলে আমরা কি ধরবো, যে ধরি x কেজি F1 খাদ্য ক্রয় করা হবে এবং y কেজি F2 খাদ্য ক্রয় করা হবে, ঠিক আছে। আরেকটা জিনিস আমি একটু খেয়াল কর জিনিসটা, বাধাগুলো যে দিক বরাবর থাকবে তার ঠিক উল্টো দিক বরাবর চলরাশিগুলো হবে। ভালো করে খেয়াল কর, আগের অঙ্কগুলোর ক্ষেত্রেও খেয়াল করবি পরে বাড়িতে। বাধা কোন বরাবর রয়েছে, ভিটামিন বরাবর, আর তার চলরাশি নিতে হলো কোন বরাবর, এই বরাবর, খাদ্য বরাবর। প্রতি ক্ষেত্রে তাই হয়, বাধা যে বরাবর থাকে চলরাশিগুলো তার ঠিক উল্টো ডিরেকশন, আপনার মনে হতে পারে। এবার দেখ, আবার একই কাজ না, কি করবো, যে 1 কেজি F1 খাদ্যের সময় কি 1 কেজিতে ভিটামিন এ আছে কত, 6 একক, x কেজিতে কত আছে, 6x, তাই তো। আর F2 খাদ্যে কত হচ্ছে, 1 এককে আছে, মানে 1 কেজিতে আছে 8 একক, আর ইয়েতে আছে কত, 8y। এটাতে এই বরাবর বাধা আছে, তাহলে এই বরাবর এগোতে হবে, তাহলে 6x প্লাস 8y কি হবে বল, গ্রেটার দেন ইকুয়ালস টু 100। সিমিলারলি এটা লিখবো কি হবে, প্লাস 12y গ্রেটার দেন ইকুয়ালস টু 100। এবং এটা আগে লিখে আসবো, ওই সব লেখাগুলো ওগুলো লিখে এসে তারপরে, তাহলে এই দুটো বাধা পেয়ে গেলাম, চলরাশি আগে করে নিয়েছি। আর কি বাকি বল, বিষয়াত্মক অপেক্ষক বা জেড, তাহলে জেড কি হবে বল,
খরচ কত বলছে? 12x plus 20y equal to হ্যাঁ, 1 কেজিতে খরচ বলছে 12 টাকা, তাহলে x কেজিতে খরচ 12x টাকা। একইভাবে 20y টাকা, z equals to 12x plus 20y, যেখানে z কে কি করতে হবে, চরম না অবম? অবম করতে হবে, কারণ এটা খরচটা কমাতে হবে, তাই তো? এখানে z কে অবম করতে হবে, লিখে দিন একদম। এবার ফাইনালি গিয়ে আমরা অ্যান্সারটা লিখব। সুতরাং সমস্যাটি হবে বা এলপিপিটি হবে, সরি দেখ ফাইনালি অ্যান্সারটা লিখে দিয়েছে। z equals to 12x plus 20y একে অবম করতে হবে যখন বাধা গোষ্ঠী 6x plus 8y greater than equals to 100, 7x plus 12y greater than equals to 120 এবং x greater than equals to 0, y greater than equals to 0। ওইটা কিন্তু লাস্টে অবশ্যই লিখি, x আর y greater than equals to 0। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা হলো ফার্স্টের অঙ্ক, ঠিক আছে? এরকম উদাহরণ 4 দেখবি বাড়িতে, দেখ উদাহরণ 5, এটাকে একটু স্টার মেরে রাখ, এটাও ধীরে সুস্থে বাড়িতে দেখবি, আশা করি বুঝতে পারবি। এটা হলো পরিবহন সমস্যা, ধীরে সুস্থে দেখ, দেখে বোঝা উচিত, অসুবিধা হলে নয়তো আমি বলছি। উদাহরণ 5, আচ্ছা এটা পেন দে। আচ্ছা এবার চলে আয় উল্টাতে মেন উদাহরণে চলে আয়। আমি কিন্তু আজকে কোনো সমাধান করালাম না, কি বলছি, যা করলাম গঠন। তো ওই কারণেই উদাহরণ 12, 13, 14 এইগুলো দেখবি। উদাহরণ 12, 13, 14। আচ্ছা এবার এই প্রসঙ্গে বলি, উদাহরণ 12, 13, 14 তিনটে উদাহরণে কি করেছে, তিনটে উদাহরণেই দুটোকে মিক্সড করে দিয়েছে, মানে সমাধানও প্রথমে গঠন করতে দিয়েছে, তারপরে গঠনটাকে সমাধান করতে বলেছে, বুঝতে পেরেছিস? কিন্তু আপাতত কি করবি, যেহেতু তুমি গঠন করিয়েছি, শুধু গঠনের পার্টটুকুই দেখবি, ঠিক আছে? গঠনের পার্টটুকু দেখে বুঝতে পারবি কোথায় শেষ হয়ে গেল, তো সেটুকুই দেখবি গঠনের পার্ট। বিশেষ করে 14 নম্বর উদাহরণটাকে স্টার মেরে রাখ। এটাও দেখ, এই কিছুক্ষণ আগে যেটা বললাম উদাহরণ 5 পরিবহন সমস্যা, এটাও হলো পরিবহন সমস্যা। এই উদাহরণ 14 হুইস্টন ব্রিজের মতো একটা ছবি করেছে, হুইস্টন ব্রিজ বলে না, ওইটার মতো একটা ছবি বানিয়ে রেখেছে, ঠিক আছে? উদাহরণ 14। আচ্ছা এইবার ম্যাক্সিমাম একই টাইপেরই অঙ্ক, টাইপটা বুঝে গেছিস। এখন এগুলো একটু উদাহরণগুলো দেখে তারপরে এক্সারসাইজের এগুলো কিচ্ছু করতে হবে না, এমসিকিউ অতি সংক্ষিপ্ত এগুলো কিচ্ছু করতে হবে, যা শুরু হবে সংক্ষিপ্ত থেকে। পরের দিনের হোম টাস্কটা কি থাকবে, সংক্ষিপ্তর 1, 2, 3, সংক্ষিপ্তর 1, 2, 3, ঠিক আছে? পরের দিন হোম টাস্ক, হ্যাঁ সংক্ষিপ্তর 1, 2, 3। আচ্ছা এবার দীর্ঘই চলে আয়। দীর্ঘর 1, 2। আচ্ছা এই প্রসঙ্গে বলি, এখানেও কোশ্চেন করতে গিয়ে দেখবি দুটো জিনিস একসাথে চেয়েছে, মানে প্রথমে গঠন করতে বলেছে, তারপরে সমাধান করতে বলেছে। তো অবশ্যই এমনিতেই গঠন পর্যন্তই করবি, সমাধান তো শেখাও হয়নি। তো যাই হোক, সেটা নিয়ে আমার মূল বক্তব্য আরেকটাও আছে, মানে আবার এরকম করিস না, ফেলে রেখে দিস না যে না সমাধান শিখি দুটো একসাথে করবো, সেটা করিস না। আমি গঠন আজকে শেখানো হয়ে গেছে, যখন গঠনের টাস্কটুকু করে আসে একসাথে কোশ্চেন থাক, তো গঠনের টাস্কটুকু করে আসবে, নয়তো কি হয় পরের দিন একসাথে জগা খিচুড়ি হয়ে যেতে পারে। ওই কারণে বলে দিলাম দীর্ঘর 1, 2 এগুলো শুধু গঠন পার্টটুকু করবি, সমাধান নয়। তারপরে দীর্ঘর 8 থেকে 16 এগুলো কিন্তু কোশ্চেনগুলো এরকম দেখতে বড় বড়, এই কারণে মনে হচ্ছে বিশাল জায়গা জুড়ে আছে, ঠিক আছে? কিন্তু প্র্যাকটিক্যালি মানে ওই ম্যাক্সিমামই উদাহরণে আছে, অথবা কি একটু কি ডেটা চেঞ্জ করেছে, অথবা একটু অন্য জিনিস চেঞ্জ করেছে। মানে ধর কোথাও ওই কি বলে ভেড়া ছাগলের জায়গায় গরু মহিষ ঢুকিয়ে দিল, ঠিক আছে? কোথাও চেয়ার টেবিলের জায়গায় ফ্যান আর অন্য কিছু ঢুকিয়ে দিল, টেবিল ফ্যান ঢুকিয়ে দিল, কোনো জায়গায় ডেটা চেঞ্জ করে দিল, কোনো জায়গায় বাধাটা টাকার পরিবর্তে ঘন্টা হয়ে গেল, ঘন্টার পরিবর্তে অন্য টাকা হয়ে গেল, এরকম হয়ে যায়, ঠিক আছে? বাদ বাকি একই বিষয়। আর এখানেও ট্রান্সপোর্টেশন প্রবলেম একটা রয়েছে, সেটা হলো 14 নম্বর অঙ্ক। দীর্ঘ 14 নম্বর অঙ্কটা ট্রান্সপোর্টেশন প্রবলেম আছে, ওটা তো স্টার মেরে রাখ। ওইটাই বলেছি, ওই যে উদাহরণ 5-এও আছে, আবার পরে উদাহরণ 14-তেও আছে। উদাহরণ 5 আর উদাহরণ 14-তে আছে।
ঠিক আছে, ওগুলো ওই দুটো উদাহরণকে ভালো করে দেখতে গিয়ে চেষ্টা করবি। আর বাদ বাকি অঙ্কগুলো হয় ভিটামিনের অঙ্ক বা ভেড়া ছাগলের অঙ্ক। ঠিক আছে, ওকে, তাহলে এখানেই শেষ করছি আজকের মতো, এগুলো করে